হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আহ, আমরা আসলে আজকে ক্লাসে লাইভে যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনাদের স্থিতরিতের বিষয়ে একটা সুন্দর লাইভ ক্লাস দেওয়ার জন্য। তোমরা যারা আমার শিক্ষার্থীরা আছো তোমরা জানো যে আমরা এই মুহূর্তে ক্লাস নিয়ে আলোচনা করতেছি। বিশেষ করে আমরা ওয়ান শট লাইভ ক্লাসগুলো নিব বলে আপনাদের বলছি। সো আজকে থেকে আমরা আমাদের এই ওয়ান শট লাইভ ক্লাসগুলো নেওয়ার পরিকল্পনা করতেছি। সো আমার যারা স্টুডেন্ট আসো তোমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে জয়েন হয়ে যাও। তোমাদের রিভিউগুলো জানাও কেমন হইতেছে। সো বাচ্চা, ঠিক আছে, আমরা চলে আসলাম তোমাদের এই লাইভ ক্লাসটাতে। আমরা ট্রাই করব যে তোমাদের যতটা সম্ভব পারা যায় তোমাদের সাথে আলোচনা করার, তোমাদের সাথে এই ক্লাসগুলা পুনরায় নেওয়ার, যাতে করে তোমরা দেখতে পারো আমরা কীরকম ক্লাস নিব। আমি তোমাদের কথা দিছিলাম যে তোমাদের থেকে কাছে এখন থেকে নিয়মিতভাবেই তোমাদের লাইভ ক্লাসটা নিব। সো যারা আমার স্টুডেন্ট আসো এই মুহূর্তে আমাদের গ্রুপে কানেক্টেড আসো তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের এই গ্রুপটাতে হচ্ছে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগতেছে, তোমরা লাইভটা কেমন পাইতেছো। যদি গ্রুপে আমরা ভালো না পাই ডেফিনেটলি আমরা ট্রাই করবো এটা হচ্ছে পেজে নেওয়ার। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে জানাই দিবা, যাতে করে তো সবাই আমাদের এই লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে। তো সবাইকে স্বাগতম আমার এই লাইভ ক্লাসে। মনে করতেছি সো আমার যারা স্টুডেন্ট আছে কাইন্ডলি জানাই দেবা, যদি কোনো প্রবলেম হয় আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, সো কারা কারা জয়েন হইতেছো কাইন্ডলি একটু জানাও, তাহলে আমরা লাইভ ক্লাসটা শুরু করতে পারি। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে স্থিতরিতের উপর ক্লাসটা নিব এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এখন থেকে হচ্ছে 2টা ক্লাস বা 3টা ক্লাস করে নেওয়ার চেষ্টা করব, যার কারণে আমরা নাম দিচ্ছি হচ্ছে 2 শর্ট এমসিকিউ ক্লাস। সো এইটা হচ্ছে ডেডিকেটেড করবো আমরা হচ্ছে এইচএসসি 2025 এবং আমরা এখন যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ফিজিক্স। গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে তোমার নিয়ে আলোচনা করছিলাম, তোমার তাপগতিবিদ্যা আলোচনা করছিলাম। যারা ক্লাস করছে আশা করি এই তাপগতিবিদ্যার এমসিকিউগুলো বুঝতে পারছো। তাপগতিবিদ্যার এমসিকিউ যেগুলো আছে এগুলোতে মূলত আমরা কি জিনিসগুলো ফোকাস করছি তুমি দেখিও। তাপগতিবিদ্যার এমসিকিউগুলোতে আমরা একদম পরীক্ষায় আসার উপযোগী যে ম্যাথগুলো আছে ঠিক সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছে। সো এখন আমরা হচ্ছে স্থির তরিতে আলোচনা করব। যারা হচ্ছে এই তাপগতিবিদ্যা ভিডিওগুলো দেখো নাই তারা যেটা করবো, আমার হচ্ছে পেজে তুমি এই 2টা ভিডিও পাওয়া যাবে। আমরা গত 2টা লাইভ করছিলাম হচ্ছে তাপগতিবিদ্যার উপর ভিত্তি করে। সো আজকের লাইভটা সম্পূর্ণই থাকবে হচ্ছে এমসিকিউর স্থির তরিতের উপর ভিত্তি করে। যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছো কাইন্ডলি হচ্ছে তোমার ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে জানাই দিও। আর যদি কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে আরো বেটার লাইভ নিতে পারি ডেফিনেটলি আমার কমেন্টে জানাবা। সো আমার যে গ্রুপগুলো আছে এগুলোতে আমি একটু জানাই দিই যাতে করে তোমরা হচ্ছে লাইভ ক্লাসে জয়েন হইতে পারো। এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। আমি কিন্তু কমেন্ট পাইতেছি না, ঠিক আছে। হইতে পারে তোমরা নোটিফিকেশনে পাও নাই, এটাও একটা কারণ হইতে পারে। সো যারা যারা লাইভে যুক্ত হইতেছো কাইন্ডলি হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের রিভিউগুলা বলো যে এই মুহূর্তে তোমাদের রিভিউগুলা কীরকম, ক্লাসে তোমাদের প্রিপারেশন কীরকম। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলে আসছে। সো যেহেতু এইচএসসি পরীক্ষা চলে আসছে সো তোমার কিন্তু একদম ডাই হার্ড প্রিপারেশন নিতে হবে, তাই না। এই সময়টা এমন যে তোমার প্রত্যেকটা বিষয় টার্গেট করে করে আগাইতে হবে। এখন আসলে আনে করে পড়ার টাইম না। এখন হচ্ছে যেহেতু আমরা সামনে এইচএসসি পরীক্ষা দিব, সো এইচএসসি পরীক্ষায় কি আসে ওই জিনিসগুলো ফোকাস করে পড়ার টাইম। তোমরা এই পর্যন্ত যতদিন যা পড়ছো এগুলো আসলে ডিপেন্ড করে তোমার হচ্ছে একাডেমিকের থেকে অ্যাডমিশন এই লেভেলে তোমরা অনেকেই প্রিপারেশন নিছো।
বাট অ্যাট প্রেজেন্ট টাইম যেটা ফোকাস করা উচিত এটা হচ্ছে রেজাল্ট, তোমার এইচএসসি রেজাল্টের প্রতি। সো যেহেতু তোমার সামনে এইচএসসি পরীক্ষা, তো তুমি হচ্ছে এইচএসসি রেজাল্টের প্রতি ফোকাস দিবা যারা এবার এইচএসসি 2025-এর ক্যান্ডিডেট। আর যারা এইচএসসি 2026-এ আছেন তারা ট্রাই করবেন যে এই যে পরীক্ষাগুলো নেবেন বা এই ক্লাসগুলো আপনারা করবেন, এর মাধ্যমে পরীক্ষায় কমন উপযোগী যে এমসিকিউগুলো আছে এগুলো জানিয়ে রাখবেন যাতে পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের হেল্প হয়। সো সীমান্ত অলরেডি জয়েন করছে, আরও অনেকে জয়েন করতেছে। যারা যারা জয়েন করতেছেন কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগতেছে আমাদের এই ক্লাসগুলো, এই ফরমেশনগুলো, তা অবশ্যই জানাবেন। সো আমি লাইভ ক্লাসটা শুরু করি, আশা করি কয়েকজন অন্তত তোমরা এই ক্লাসটাতে জয়েন করতে পারছো, ঠিক আছে। সো প্রথম একটা এমসিকিউ তোমরা নিশ্চয়ই দেখতে পাইতেছো, আমাদের বোর্ডে একটা এমসিকিউ আছে। দেখো নিচের একটি স্থির তড়িৎ ক্ষেত্রে 3টা চার্জ দেওয়া আছে, একটা চার্জ হচ্ছে এ, একটা চার্জ হচ্ছে বি, একটা চার্জ হচ্ছে সি, ঠিক আছে। কিছু বল রেখা দেখানো হয়েছে, চার্জের বল রেখাগুলোর ক্ষেত্রে কি হয়। এখন বল রেখা সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের এমসিকিউ ক্লাসগুলো আমরা কিভাবে ডিজাইন করি এটা খেয়াল করিও। আমি এমসিকিউ ক্লাসগুলো এভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি যাতে করে তোমার প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ ব্যাপারগুলো আগায় এবং ওই কনসেপ্টটা যখন আলোচনা করব আমরা ওই কনসেপ্টে পুরো ডেপথ ডিটেলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুধুমাত্র ওই এমসিকিউটা সলভ করব না, ওই এমসিকিউটা যে কনসেপ্টে আসছে ওই কনসেপ্টে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। সাকিব সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে রিদা পাল আদাব জানাইছেন, আচল হচ্ছে সালাম জানাইছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সামনে অ্যাট প্রেজেন্ট টাইম হচ্ছে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো একটু চেক করবা। এ অপশন যেটা আছে এটা হচ্ছে এ ঋণাত্মক, বি ও সি ধনাত্মক। এটা একটু পরে নেবা, একটু রিঅর্ডার হয়ে গেছে আস্তে আস্তে। আসলে আমি নিজেও ফার্স্ট টাইম এগুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এক পিসি থেকে আরেক পিসিতে গেলে কিছুটা প্রবলেম হয়ে যায়। সো ডে বাই ডে তোমরা আশা করি যে ক্লাস কোয়ালিটি অনেক ডেভেলপ পাওয়া। তোমরা যারা আলামিন একাডেমিতে একদম শুরু থেকে আসো, দেখো আমি ট্রাই করতেছি ডেফিনেটলি এই নতুন যুগের সাথে অ্যাডাপ্ট করে নেওয়া নিজের যথাসম্ভব। প্রত্যেক দিন আশা করি প্রতি মাসে কিছু না কিছু নতুনত্ব পাওয়া আমাদের ক্লাসে। সো আমার এই চেষ্টাটা থাকবে। হ্যাঁ, প্রথমে হয়তো কোয়ালিটিতে কিছুটা নেগোসিয়েশন করতে হবে, বাট ডে বাই ডে ইনশাল্লাহ আমরা একদম সাস্টেনেবল একটা জায়গায় চলে যাব। সো তোমাদের সামনে হচ্ছে একটা এমসিকিউ আছে, দেখি কারা আলোচনা করতে পারো। আর এইটা সমাধানের জন্য তোমাদের আগে কিন্তু বল রেখা সম্পর্কে ধারণা করতে হবে। সো তোমাদের আগে আমরা বল রেখা নিয়ে আলোচনা করব। বল রেখা জিনিসটা কি? ফার্স্ট অফ অল দেখো বল রেখা জিনিসটাকে, বল রেখা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আদান কোন দিকে প্রবাহিত হবে এইটার ধারণা দেওয়া হচ্ছে বল রেখা। কি বলছি বলেন তো? একটা তড়িৎ ক্ষেত্রে আমরা যদি একটা মুক্ত আদান ছেড়ে দেই সে কোন দিকে গতিশীল হবে, এটা হচ্ছে আমার বল রেখা। এই যে আমরা অদৃশ্য কল্পনীয় একটা রেখা আঁকি, এটাকে আমরা বল রেখা বলতেছি। বল রেখা গুলা কি হয় দেখবা, বল রেখাগুলা ধনাত্মক আদান থেকে লম্বভাবে নির্গত হয়। সো আমরা এই আদানটারে ধনাত্মক আদান বলতে পারি, কারণ এই আদানের দিকে তাকাইলে দেখো যে এই আদান থেকে বল রেখাগুলো লম্বভাবে নির্গত হয়েছে, ঠিক আছে। বল রেখাগুলা ঋণাত্মক আদানের ক্ষেত্রে কি হয়? ঋণাত্মক আদানের ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে, ধনাত্মক আদান থেকে লম্বভাবে নির্গত হয় এবং ঋণাত্মক আদানে লম্বভাবে প্রবেশ করে। সো তুমি যদি বল রেখাগুলার দিকগুলা দেখো যে এ থেকে দেখো নির্গত হয়েছে, সো আমরা বলতে পারি যে এ হচ্ছে ধনাত্মক আদান হবে। বি আর সি এর যদি দিকে তাকাও, দেখো বি এর দিকে তাকাইলে মনে হবে বি এর দিকে আদানগুলো আসতেছে, সো এখানে হচ্ছে বি হবে ঋণাত্মক আদান। সি এর দিকেও আদানগুলো আসতেছে, সো সিও তাহলে কি হবে? ঋণাত্মক আদান। সো এখানে এ হচ্ছে ধনাত্মক, এ যে আদানটা পাবো আমরা এটা পাবো আমরা ধনাত্মক, ঠিক আছে। বি যে আদানটা পাবো এটা পাবো আমরা ঋণাত্মক, এবং সি যে আদানটা পাবো এটাও আমরা পাবো ঋণাত্মক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো এখন তাহলে অপশনগুলো আমরা চেক করি। প্রথম অপশনে এ ঋণাত্মকের কথা বলছে, সো এই অপশনটা হবে না, ডেফিনেটলি হবে না। দ্বিতীয় অপশনটা দেখো, এ হচ্ছে ধনাত্মক বলছে, বি আর সি ঋণাত্মক বলছে, এ ধনাত্মক বি আর সি ঋণাত্মক। সো আমার দ্বিতীয় অপশনটা কিন্তু সঠিক। সো যারা বি উত্তর দিছে, সীমান্ত হচ্ছে বি উত্তর দিছে, তারপর হচ্ছে হৃদাপাল বি উত্তর দিছে, আপনাদের সকলের উত্তর কিন্তু সঠিক। এছাড়াও যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কাইন্ডলি জানাবেন আমাদের আজকের লাইভটা কেমন হইতেছে, আজকের লাইভের কোয়ালিটিগুলো কেমন হইতেছে, ওভারঅল বিষয়গুলো আপনারা জানানোর চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকটা মন্তব্যই কিন্তু আমাদের ইন্সপায়ার করবে, ডেফিনেটলি অনেক ইন্সপায়ার করবে। সো আমাদের সেকেন্ড ম্যাথটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে একটা বস্তুর মোট চার্জ হতে পারে নিচের কোনটা? নিচের কোনটা একটা বস্তুর মোট চার্জ হইতে পারে, এইটা নিয়ে কারো ধারণা আছে কিনা?
ঠিক আছে, কারো যদি ধারণা থাকে একটু কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানাবেন যে এখানে একটা চার্জের মোট আদান যে হইতে পারে, একটা বস্তু মোট আদান হইতে পারে, এটা রিলেটেড কোনো কনসেপ্ট আছে কিনা। তাহলে যদি কনসেপ্ট থাইকা থাকে ওই কনসেপ্টটা কি হইতে পারে কি একটু কাইন্ডলি জানাবেন। এইটা কোন কনসেপ্টের আন্ডারে পড়ছে দেখি আপনাদের রিকল করলে এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় কিনা। সো আচল অলরেডি উত্তর বলছে বি, আমরা বিটা কাউন্ট রাখলাম, আচল এই উত্তরটা দিছে। সো আমি আরও বলতে চাই যে আপনারা একটু আইডেন্টিফাই করেন যে এখানে আসলে আমরা কোন কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, কোন কনসেপ্ট এটাকে বলতে পারবেন কিনা। সো আমি যদি এটা আপনাদের বলে দিতে চাই যে এখানে কোন কনসেপ্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, এটা হচ্ছে বলতো চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো ভাইয়া চার্জের কোয়ান্টায়ন জিনিসটাকে এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। চার্জের কোয়ান্টায়ন, আমি তো বানান ভুল করছি, সো বানানটা কারেকশন করি, ঠিক আছে। চার্জের কোয়ান্টায়ন, আচ্ছা চার্জের কোয়ান্টায়ন জিনিসটা কি? চার্জের কোয়ান্টায়ন জিনিসটা হচ্ছে একটা বস্তুতে যে পরিমাণ আদান থাকবে ওইটা হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। একটা বস্তুতে যে পরিমাণ আদান থাকতে পারে তা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। আচ্ছা এইটাই হচ্ছে আদানের কোয়ান্টায়ন, অর্থাৎ আদান কোনো একটা বস্তুতে ইলেকট্রনের যে চার্জ তার ভগ্নাংশের গুণিতক হবে না, এটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হবে। একটা বস্তুতে ধরো 2টা ইলেকট্রন আছে, তার চার্জ হবে 2টা ইলেকট্রনের চার্জের সমান। একটা বস্তুতে ধরো 3টা ইলেকট্রন আছে, তার চার্জ হবে 3টা ইলেকট্রনের চার্জের সংখ্যা সমান। অর্থাৎ এই চার্জগুলো হইতেছে ধনাত্মক সংখ্যার গুণফল। ইলেকট্রনের যে চার্জ তার ধনাত্মক সংখ্যার গুণফল, এটা দিয়ে তুমি আলোচনা করবা। সো যেহেতু এন হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা, সো আমরা বলতে পারি এখানে 1e, এটা হইতে পারে 2e, ঠিক আছে, এটা হইতে পারে কি বলতো 3e, এরকম হইতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যে এইরকমটা হয় তাহলে দেখো তো এখানে 1e কত বলতো ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19। দেখো তো এই জিনিসটা এখানে অপশনগুলোতে আছে কিনা। 1.6 10⁻19 একটা তো এই অপশনটা নাই। আচ্ছা ফাইন, n = যদি 2 হয় তাহলে কি হইতে পারে বলতো 2 × 1.6 × 10⁻19, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াইলো 3.2 × 10⁻19, এই জায়গাটা কত দাঁড়ায় 3.2। আচ্ছা 3.2 × 10⁻19 এই অপশনটাও দেখো নাই, 3.2 10⁻19 এই অপশনটাও দেখো নাই, এটা 3 × 10⁻19 আছে। সো এই অপশনটা কিন্তু হবে না, একটা প্রশ্ন বাতিল। থার্ড যেটা হইলো এটা হচ্ছে 3 × e 1.6 10⁻, কি বলতো 19, ঠিক আছে। এটা যদি গুণ করো তাহলে কি দাঁড়াইলো দেখো, কারো যদি ক্যালকুলেটর থাকে কাইন্ডলি একটু দেখবা। সো আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তারপর তোমাদের রেজাল্টটা জানাই দিছে, ঠিক আছে। যদি এটা মুখোমুখি করা যায়, বাট সামটাইমস হচ্ছে ব্রেন ডেড হয়ে যায়, ভাল লাগে না হিসাব করতে, ঠিক আছে। আচ্ছা 3 × 1.6, তো 3 ইন্টু যদি আমরা 1.6 দিই, সো আমরা যে রেজাল্টটা পাবো এটা কি পাবো দেখো, 4.8 10⁻19। সো এই অপশনটাও কিন্তু হইতেছে না। এটা যদিও আরেকটা ভাবে করা যায়, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা চার্জ রে তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো তো অবশ্যই পূর্ণ সংখ্যা পাইতে হবে। সো ইলেকট্রনের চার্জ করে ভাগ করে করেও করা যায়। আচ্ছা আবার দেখো 3e দিয়ে মিললো না, তাহলে আমরা হচ্ছে এটা 4e দিয়ে দেখি মিলাইতে পারি কিনা। 4 ইন্টু কত হইলো বলো তো 1.6 10⁻, কত দাঁড়াইলো 19। সো আমরা যদি এটা 4 × 1.6 দিই তাহলে যে উত্তরটা দাঁড়াবে এটা হচ্ছে 6.4 × 10⁻19। এই অপশনটা দেখো আছে, এই অপশনটা কোনটা গ। সো যারা 2 এর ঘ নাম্বারটা বলছো এটা কিন্তু সঠিক। সো এটা আরেকভাবে অপশনগুলো ট্রাই করা যায়, যেহেতু এখানে হচ্ছে কোন একটা বিন্দুতে চার্জের পরিমাণ, কোন একটা বস্তুতে চার্জের পরিমাণ ইলেকট্রনের যে আদান তার পূর্ণ সংখ্যার গুণিতকের সমান, তাহলে তুমি যদি এটা ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো, এই যে n যেটা দেখো এটা তাহলে কি হবে q/e। অর্থাৎ তুমি যদি চার্জে দেখো, তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো, তুমি যে সংখ্যাটা পাবা এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। সো আমি প্রত্যেকটা চার্জে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করলে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, যদি এটা আলাদা কোয়ান্টায়ন সূত্র মেনে চলে। সো তুমি এইটারে দেখো, তুমি যদি ভাগ করো 1.6 × 10⁻19, এটা যদি ভাগ করো তাহলে তুমি এখানে 4 পাবা, ঠিক আছে। দুইভাবে এটা সমাধান করা যায়।
একটা হচ্ছে তুমি চার্জ হিসাব করে করে দেখো, যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতকের সমান, তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দেখো কোন অপশনটা মিলতেছে কিনা। অথবা তুমি একটা চার্জে যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো, তাহলে যদি এটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাও কি বলতো, এটা আদানের কোয়ান্টায়ন মেনে চলতে পারে। সো এখানে যে কনসেপ্টটা আসছে, এই কনসেপ্টটা কার উপর ভিত্তি করে? আদানের কোয়ান্টায়ন যে কনসেপ্টটা, এটার উপর ভিত্তি করে এই প্রশ্নটা আসছে। আশা করি আদানের কোয়ান্টায়ন কনসেপ্টটাও রিকল হয়েছে, এবং এই ধরনের প্রশ্ন যদি আরো আসে তো তোমরা নিজেরা সলভ করতে পারবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো 2 এর গ, এটা সীমান্ত উত্তর দিছে 2 এর গ, তারপরে অনেকে উত্তর দিছে। তোমরা যেটা উত্তর দিবা কাইন্ডলি যেটা করবা, এটা অবশ্যই কমেন্টে জানাবা যেটা কোন অপশনটার উত্তর দিছো, ঠিক আছে? তোমাদের সামনে এখন থার্ড একটা প্রশ্ন আছে যে আদানের কোন একটা আদানের কোয়ান্টায়ন অনুসারে কোনো বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব। আদানের কোয়ান্টায়ন অনুসারে কোন চার্জটা থাকা সম্ভব, একটু আগে জাস্ট এই রিলেটেড একটা প্রশ্ন সলভ করছি। সো তুমি এটা কিভাবে সমাধান করবা? তোমার যে চার্জটা আছে, এই চার্জটারে যদি আমরা কি দ্বারা ভাগ করি, ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করি, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। সেই ম্যাথটা অলরেডি আমরা সলভ করে আসছি। সো এটারে যদি আমরা ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করি, দেখো 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করি, দেখবো এখানে 4 পাবো। সো এই জন্য এই অপশনটা এখানে সঠিক। 4 নাম্বার ম্যাথটা যেটা, এটা দেখি সলভ করতে পারি না। স্থির তড়িতে কুলম্বের সূত্রে ধ্রুবকের মান কত? যে ধ্রুবকটা পাওয়া যায়, এই ধ্রুবকটার মান কত হবে? কেউ পারবেন কিনা এটা একটু জানাবেন। স্থির তড়িতে যে ধ্রুবকটা পাওয়া যায়, এই ধ্রুবকটার মান কত? ঠিক আছে, কাইন্ডলি একটু জানাবেন। স্থির তড়িতে যে ধ্রুবকটা পাওয়া যায়, এই ধ্রুবকটার মান কত? এনিওয়ান, কেউ যদি সলভ করতে পারেন আমাকে জানান যে এটা কি হইতে পারে। আপনারা যারা লাইভে যুক্ত হবেন, ডেফিনেটলি যে কাজটা করবেন, আমি কাইন্ড রিকোয়েস্ট করব, যেটা আমার আরও ইন্সপায়ার করবে হচ্ছে আপনাদের জন্য আরও কাজ করতে, সেটা হচ্ছে লাইভগুলো শেয়ার করবেন, মাস্ট শেয়ার করবেন। সেকেন্ড হচ্ছে যেটা করবেন, আপনার ফ্রেন্ডদের মেনশন করে দেন, আমার একাডেমিতে পড়ুক বা না পড়ুক, অবশ্যই তো এইচএসসি পরীক্ষা দিবে, তাই না? সো এখানে মেনশন করে দেন যাতে সে এখানে এসে লাইভ ক্লাসগুলো করতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত এখন অর্থাৎ পুরো সম্পূর্ণ ফিজিক্স আমরা এই মাসের মধ্যে বা নেক্সট মান্থের মধ্যে আমরা শেষ করে দেওয়ার প্ল্যান আছে। সো আমরা রেগুলারলি এখন লাইভ ক্লাসে যাব, যাতে করে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। সো কি অবস্থা দেখি আমরা। কুলম্বের সূত্রে ধ্রুবক কোনটা, এইটা ম্যাক্সিমাম পারতেছো, তাই না? এটা কি পারতেছে? পূজা দাস ডি আনসার করছে, তারপর হচ্ছে জোহান ডি আনসার করছে, রিদাপাল ডি আনসার করছে, অহন দাস ডি আনসার করছে। সো তোমরা ম্যাক্সিমামে ডি উত্তর করতেছো, তাহলে তোমাদের সকালে উত্তর সঠিক ধরে না, তাই না? সো আমি জানি তোমরা কনসেপ্টটা জানো, বাট তারপর একটু রিকল করে দেই। সো ভাই অনেক কি বলে ভালো মানুষ, তাই না? যাই হোক, এফ হচ্ছে কি বলতো, কুলম্বের যে সূত্র 1/4πε0, যেটা কুলম্বের ধ্রুবক Q1 Q2/r²। ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র অনুসারে দেখো, আমরা এই যে 1/4πε0টা পাইছি, এটা কিন্তু কুলম্বের ধ্রুবক, যার মান কত? যার মান হচ্ছে 9 × 10⁻9, 9 × 10⁻9। আচ্ছা, এটা যদি কুলম্বের ধ্রুবক হয়, এটা একক কি হইতে পারে? দেখো, আমরা এটাকে কে ধরলাম, তাহলে কে ইজ ইকুয়াল টু বা সি ইকুয়াল টু, কুলম্বের ধ্রুবক সি দ্বারা প্রকাশ করলাম, সি ইকুয়াল টু কি দাঁড়াইলো দেখো তো, এখানে F/r² Q1 Q2। সো এটার এককগুলো যদি নিয়ে আমরা আলোচনা করি, এককটা কি হইতে পারে? বলের একক কি দেখো তো, নিউটন। দূরত্বের একক কি বলতো, মিটার। তাহলে মিটার দূরত্ববর্তী স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার হবে। কিউ আদানের এককগুলো কি হয়? কুলম ইন্টু কুলম, তাহলে কি হবে? কুলম স্কোয়ার। সো এককটা কি দাঁড়ায় দেখো, এককটা দাঁড়ায় নিউটন মিটার স্কোয়ার, কুলম নিচে আছে, তাহলে কুলম ইনভার্স 2। সো এই মানটা কার সাথে মিলতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। এই যে মানটা আমরা পাইছি, এটা কার সাথে মিলবে, এটা হচ্ছে দেখার বিষয়। কার সাথে মিলতেছে? 9 × 10⁻9, এখানেও আছে কিন্তু এটা নিউটন কুলম স্কোয়ার। সো এই অপশনটার এককটা কিন্তু সঠিক না। খালি 9 × 10⁻9 দেখে মুখস্থ দাগাইলে হবে না কিন্তু, ঠিক আছে? আমরা যদি এই জায়গাটাতে দেখি 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এই জায়গায় কিন্তু এককটা মিলে যাচ্ছে। সো এখানে আমরা কুলম্ব ধ্রুবকের মান দিব 4 ডি। সো কারা কারা উত্তর দিছে এটা দেখার পালা এখন। আচল উত্তর দিছে 4 ডি, সঠিক। রুদ্র অবশ্যই ভাইয়া ভালো আছে, তুমি কেমন আছো এটা জানাইও। তারপর হচ্ছে হৃদাপাল ডি উত্তর দিছে, সীমান্ত, কৌশিকা, অহন, পূজা দাস, জুহান সবাই হচ্ছে 4 ডি উত্তর দিছে। ফাইন, মানে পারতেছো তোমরা, সাহস। ঠিক আছে, নাও আমার 5 নাম্বারটা উত্তর দাও, ততক্ষণে আমরা দেখি কেবলই কোনো প্রবলেম আছে কিনা।
5 নাম্বারটার উত্তরটা দেওয়ার চেষ্টা করো, যে 5 নাম্বারটার উত্তরটা পারতেছো না কিনা একটু কাইন্ডলি জানাবা। ভেক্টরের কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা কি হবে এটা একটু কাইন্ডলি জানাও। কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা কোনটা হবে, যারা আছে একটু কাইন্ডলি জানাবা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিচের কোনটা হইতে পারে? অলরেডি উত্তর পাওয়া শুরু করতেছি আমরা। এটা হচ্ছে কৌশিকা দত্ত, তারপর হচ্ছে জুহান, পূজা দাস, সবাই হচ্ছে সি উত্তর দিছে। ফাইন, নাও সি তো উত্তর দিছেন, কিন্তু এটা হবেটা কেমনে? আমরা বলের মান যেটা, এই সূত্রটা কিন্তু অলরেডি জানি আমরা। বলের মান কি হইতে পারে? বলের মানের সূত্র কি বলতো? এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ বলের মান। এন্ড ব্যাপারটা হচ্ছে বল তো ভাই ভেক্টর রাশি। আচ্ছা, বল যেহেতু ভেক্টর রাশি, তার মানে তার মানের দিক সাথে সাথে দিক থাকবে। আচ্ছা, বলের দিক কুলম্বীয় কি বলছে মনে আছে নাকি? দুইটা আদানের সংযোগ রেখা বরাবর বলের দিকটা কাজ করবে। সংযোগ রেখা যদি আর হয়, তার মানে আর এর দিক, তো যে কোনো একটার দিকে আমরা ওই ভেক্টরের একক ভেক্টর দ্বারা প্রকাশ করি। সো মনে আছে কিনা তোমরা জানো কিনা, এক্স অক্ষের দিকে আমরা কি করি? আই ক্যাপ দ্বারা। ওয়াই অক্ষের দিকে আমরা প্রকাশ করি জে ক্যাপ দ্বারা। অর্থাৎ কোনো একটা একক ভেক্টর দ্বারা আমরা একটা ভেক্টরের দিক প্রকাশ করতে পারি। সো আমরা এখানে আর ভেক্টরের, অর্থাৎ দুইটা আদানের সংযোগ রেখা, এই ভেক্টরটারে যদি আমরা ভেক্টর দ্বারা, একক ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই, এটা তাহলে কি হবে? আর ক্যাপ। সো এটা দেখো, একটা বলের মান এবং বলের দিক দুইটা জিনিস প্রকাশ করতেছে। বলের মান এবং বলের দিক, এই দুইটা জিনিস প্রকাশ করে। নাও আমার যেটা জানা লাগবে এটা হচ্ছে যে বলের দিক আমরা বাড়ি করবো কেমনে। আশা করি ব্যাপারটা বুঝতেছো। আমার যেটা জানা লাগবে, এটা কি জানা লাগবে বলেন তো? এটা হচ্ছে বলের দিক আমরা বাড়ি করবো কেমনে। সো এফ ভেক্টর ইকুয়াল টু দেখো 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এইখানে যে একক ভেক্টরটা তোমরা ভেক্টরে পড়ে আসছো নিশ্চয়, কোনো একটা একক ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি? ওই ভেক্টর, যে কোনো একটা ভেক্টর যার একক ভেক্টর নির্ণয় করবো, ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। মনে আছে কিনা আবার বলবা। ধরো আমরা এ ভেক্টরের একক ভেক্টর বাই করবো, তাহলে কি বাই করি? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। সো এখানে ডেফিনেটলি আর কে ইকুয়াল টু কি হবে? আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। সো দেখো এখানে কি দাঁড়াইলো? এফ ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 আর স্কোয়ার, আর কি দাঁড়াবে? আর কিউব ইন্টু আর ভেক্টর। সো এইটা মিলতেছে কার সাথে? আমার মনে হয় তোমাদের উত্তরের সাথে মিলে যাচ্ছে। সো এটা উত্তরটা হচ্ছে, দেখো এটা সি, এটা উত্তরটা হচ্ছে সি। সো এখন দেখবো আমরা কারা কারা উত্তর দিছে। কৌশিকা, জোয়ান, পূজা, তারপর হচ্ছে ঈশা রানী, রিদাপাল, সুমাইয়া, আচল, সীমান্ত। ওকে, অনেকের রিপ্লাই পাইতেছে। আসলে তোমরা বোঝা যাচ্ছে তোমরা অনেকে ক্লাস করতেছো। সো এইটা দেখে আসলে খুব ভালো লাগতেছে যে তোমরা আসলে ক্লাস করতেছো। ঠিক আছে, তোমরা যত ক্লাস করবা তখন হচ্ছে আমার ক্লাসে পড়াইতে আসলে হেল্প করবে, আমি মোটিভেশন পাবো পড়াইতে। ঠিক আছে না? যে আমি ডেফিনেটলি অন্যান্য যারা ইনস্ট্রাক্টররা আছে এরা এটা নিয়েই ব্যস্ত আছে। দেখো আমি হচ্ছে অফিস করতেছি, কোচিং চালাইতেছি, অফলাইনে আমার কোচিং আছে। তো এরপরও তোমাদের জন্য অনলাইনে আমি কিছু একটা করতে চাই। ঠিক আছে, এখানে তো আমি তোমাদের কোনো বেনিফিটস দিতেছি না। অনলাইনে আমি কিছু করতে চাই, তোমার যাতে এমসিকিউর যে ভীতিগুলো আছে এগুলো দূর করতে চাই। এটা তখনই আমার মোটিভেশন জাগবে যখন তো আসলে তুমি অ্যাক্টিভ থাকবা, তুমি জয়েন থাকার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা প্রত্যেকটা এমসিকিউ ব্রেকডাউন করে করে পড়ানোর চেষ্টা করব, যাতে তোমরা আসলে এমসিকিউটা এমনভাবে পড়ো, ওই এমসিকিউটা যে জাস্ট মুখস্থ যাতে না হয়, এটা মূল থেকে বুঝে আসো। তাইতে কি হবে? এখান থেকে যদি আরো প্রশ্ন করে তুমি নিজে নিজে উত্তর করতে পারবা। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 6 নাম্বারটা আলোচনা করতে পারবা কিনা একটু কাইন্ডলি জানাবা। 6 নাম্বারটা কি হইতে পারে? এখানে দেখো 4 × 10⁻⁴, এখানে একটা ভ্যালু দিছে। দেখো এই জায়গাটা কি হইতে পারে? এই যে 4 × 10⁻⁴ ভোল্ট পার মিটার কিউব, এটা মিটার ইনভার্স 1, এটা কিন্তু একটা প্রাবল্যের মান। কেমনে বুঝছি প্রাবল্যের মান? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞানুসারে বা তড়িৎ এবং বিভবের মধ্যে যদি আমরা সম্পর্ক দিই, E = V/R। দেখো তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে যদি সম্পর্ক দাঁড় করাইতে চায়, E = দাঁড় করায় V/R। ঠিক আছে, E = যদি V/R হয়, এখানে দেখো বিভবের একক হচ্ছে ভোল্ট, যেটা আমরা প্রকাশ করি V দ্বারা, আর দূরত্বের একক হচ্ছে মিটার, যেটা প্রকাশ করি M দ্বারা। সো প্রাবল্যের আরেকটা একক হয় ভোল্ট পার মিটার। প্রাবল্য একক কি হয়? ভোল্ট পার মিটার। যদিও প্রাবল্যের আরো একটা একক আছে যেটা আমরা তার সূত্র থেকে জানি, E = F/Q। এফ এর একক হচ্ছে নিউটন, আধানের একক হচ্ছে কুলম,
তাহলে কি দাঁড়াইলো নিউটন পার কুলম। সো আমরা এফ এর একক পাইলাম কয়টা, একটু কাইন্ডলি আলোচনা করো। এফ এর একক পাইলাম একটা ভোল্ট পার মিটার, আর এটা পাইলাম নিউটন পার কুলম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এফ এর আমরা প্রাবল্যে আমরা দুইটা একক পাবো, ভোল্ট পার মিটার, নিউটন পার কুলম। সো এটার থেকে একটা এমসিকিউ আসতে পারে, তাই না, নিচের কোনটা প্রাবল্যের একক। সো আশা করি ভোল্ট পার মিটার যে প্রাবল্যের একক এটা এখন তোমাদের মনে থাকবে। সো এইটা আমরা পাইলাম প্রাবল্য, আমার প্রাবল্যের ভ্যালু দেওয়া আছে। তারপরে সুষম প্রাবল্য বিশিষ্ট বিদ্যুৎ ক্ষেত্রে একটা প্রোটন এর উপর ক্রিয়াশীল, একটা প্রোটনের উপর, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে আমার এখানে লাগবে বল এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক, যেটা অলরেডি আমরা দেখে আসছি। সো এখানে আমরা কি পাইলাম, E=F/Q, বল এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক পাইলাম। এখন বস পোলাপাইন তোমারে বল বাড়ি করতে বলছে, F= কি হবে, QE। আমার পোলাপাইনগুলো ঝটপট উত্তর দিতে পারে, কারণ আমরা আসলে কোর কনসেপ্ট থেকে আলোচনা করি। সো একটা প্রোটন নিয়ে আলোচনা করছে, একটা প্রোটনের আধানের মান কত, 1.6 10⁻19, প্রাবল্য দেওয়া 4 × 10⁴। সো আমার দেখতে হবে এই এককটা কার সাথে মিলতেছে। এখানে কিন্তু বি এবং ডি দুই ধরনের উত্তর আমি পাইতেছি, তোমরা কমেন্টে দুই ধরনের উত্তর জানাইতেছো। যারা কমেন্ট করতেছো কাইন্ডলি আমার একটু জানাবা যে আজকে লাইভটা তোমাদের কেমন লাগতেছে। অন্যান্য আমরা যে আগে যেটা লাইভ নেই এটার তুলনায় এইভাবে যে লাইভ নেওয়াটা এটা তোমাদের জন্য উপযোগী কিনা। আমি ফ্রন্টে আসতেছি ছোট্ট একটা ক্যামেরার মধ্যে বন্ধ না থেকে। সো এটা তোমাদের কেমন লাগতেছে ডেফিনেটলি জানাবা। এর মধ্যে আমি তোমাদের আনসারটা বের করার চেষ্টা করি, ঠিক আছে। আজকের ভয়েস কোয়ালিটি বা অন্যান্য কোয়ালিটিগুলো কেমন এটাও আমার জানানোর চেষ্টা করবা। উত্তরটা এখানে আমরা যেটা পাইতেছি 6.4 × 10⁻15 নিউটন। সো এটার উত্তরটা 6 বি। তো যারা যারা 6 বি দেখাইছেন তাদের সকলের উত্তরটা সঠিক। কারা কারা 6 বি দেখাইছেন, জুহান বলছে সবার আগে, কৌশিকী দত্ত, আচল, ঈশারানী, সীমান্ত, তারপরে হৃদা পাল। সো সবাই 6 বি দেখাইছেন। গুড গুড, ভেরি গুড, ওকে ফাইন। 7 নাম্বার নিয়ে আলোচনা করবা, ঠিক আছে। চিত্রে আর বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, আর বিন্দুতে। তুমি আশা করি চিত্রটা দেখতেছো, এখানে কিন্তু একটা ধনাত্মক আধান বিশিষ্ট পাত দিছে, আর এটা ঋণাত্মক আধান বিশিষ্ট পাত দিছে। এই দুইটা সমান্তরাল পাত যখন থাকবে, আর যাইকস পাত্রে পাত মনে করিস না, আমি তোরে উচ্চারণ করতেছি না, যদি শোনা যায় এটা তোমার কানের দোষ, ঠিক আছে, আমার বলার দোষ হইতে পারে। যাই হোক, এটা কিন্তু ইটস নট ইটস পোয়াকার পাত, পাত। ওকে ফাইন। সমান্তরাল পাত, একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এইখানে যদি আমরা বল রেখার দিক দেখাইতে যাই, ব্যাপারটা কি দাঁড়াবে দেখো। বল রেখাগুলা সবসময় ধনাত্মক আধান থেকে লম্বভাবে নির্গত হয়, আর ঋণাত্মক আধানগুলাতে লম্বভাবে প্রবেশ করে। আশা করি বুঝছো। একটু ব্লিঙ্কিং করতেছে আমার HDMI কেবলটা, একটু প্রবলেম করে, এটা নেক্সট দিন আমরা চেঞ্জ করে ফেলার চেষ্টা করব। ওকে ফাইন। তাহলে দেখো, এই যে সমান্তরাল পাতের মধ্যে কিন্তু প্রাবল্য থাকে, সমান্তরাল পাতের মধ্যে কি আছে, প্রাবল্য আছে। এবং তোমরা যারা কনসেপ্ট জানো এরা জানো যে আমরা এইভাবে আলোচনা করছি কিভাবে। সমান্তরাল পাতের মধ্যে দুইটা পাতের কারণে ধরো মধ্যবিন্দুতে আমরা প্রাবল্য বাইর করব, মধ্যে একটা প্রাবল্য বাইর করবো, এখানে দুইটা প্রাবল্য কাজ করবে। অসীম বৃষ্টিতে দুইটা সমান্তরাল পাত নেই। একটা প্রাবল্য এ পাতের জন্য, যেটা হবে E1 কি দাঁড়াইতে পারবো, σ/2ε0। আর এটা পাবো বি বিন্দুর সি পাতের জন্য, এটা পাবো আমরা σ/2ε0। সো এখানে প্রাবল্য কাজ করতেছে দুইটা। এ পাতের জন্য প্রাবল্যটা বিকর্ষণধর্মী, বি পাতের জন্য প্রাবল্যটা কি হবে বলতো, বিকর্ষণধর্মী। সো আমার নিট প্রাবল্য দেখো, যেহেতু দুইটা বিকর্ষণধর্মী, বিকর্ষণ করতেছে একটা বিকর্ষণ, একটা আকর্ষণ করতেছে, দুইটার দিক দেখো একই দিকে হইতেছে, ঠিক আছে। একটু স্লিপ অফ টাং থাকতেছে আমার, প্রথমে এরকম ক্লাস নিতেছি মোবাইলে, সো একটু আমি নার্ভাস আছি। সো এটা একটু ইগনোর করবা, আস্তে আস্তে ডে বাই ডে দেখবা ভাই প্রো হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ সাপোর্ট করার লেগে। এখানে দেখো দুইটা একই দিকে কাজ করায়, নিট যে প্রাবল্যটা এটা কিন্তু যোগফল হবে। তাহলে E= কি দাঁড়াবে বলতো, E1 প্লাস কি বলতো, E2। সো তুমি এই দুইটা জায়গা যোগ করো, দেখো তো যোগ করলে কি পাও। ই σ/2ε0 পাইছো, এখানেও কি পাইছো, 2ε0 পাইছো, লসাগু নাও 2ε0, সিগমা প্লাস সিগমা 2 সিগমা দাঁড়াবে।
2 কাটা সিগমা বাই কি দাঁড়াবে এপসাইলন নট। সো দুইটা পাতের সমান্তরাল পাতের মধ্যে যদি আমরা প্রাবল্য বাইর করতে চাই এটা পাবো সিগমা বাই এপসাইলন নট, কারণ এই মধ্যে বল রেখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে আর বিন্দু যেখানে পয়েন্ট আউট করছে এইটা কিন্তু বাই সমান্তরাল পাতের মধ্যে না, এটা সমান্তরাল পাতের বাইরে। ঠিক আছে, যখন আমরা সমান্তরাল পাতের বাইরের কোনো বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে যাব, ব্যাপারটা বুঝছো, এখানে কিন্তু কোনো বল রেখা নাই। যেহেতু এখানে কোনো বল রেখা নাই, সো এই জায়গাটাতে আমরা প্রাবল্য কত পাইতে পারি? যেহেতু এখানে বল রেখা নাই, তাহলে আর বিন্দুতে তুমি যে প্রাবল্যটা পাবা এই প্রাবল্যটা হবে 0। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর বিন্দুতে যে প্রাবল্যটা পাবা এই প্রাবল্যটা হবে এখানে 0। কেউ যদি না বুঝেন বলবেন আমারে। লাইভ এন্ড আপনি দুইটাই চমৎকার, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কাইন্ড ওয়ার্ডস। ঠিক আছে, 7 গ সবাই হচ্ছে 7 কি উত্তর দিছো? কৌশিকী উত্তর দিছে খ, ইশারানী, আচল, পূজা, হৃদা, সীমান্ত সবাই হচ্ছে খ উত্তর দিছে। সো তোমরা আশা করি কনসেপ্টটা জানো। সো কোনো কিছু যখন আনসার করতে যাবা ডেফিনেটলি ওইটার কনসেপ্টটা আরেকবার পুনরায় রিকল করার চেষ্টা করবা। ঠিক আছে, কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ, অর্থাৎ ওইটা মুখস্থ না, মুখস্থ যাতে না হয়, ওটার কনসেপ্টটাই যেন তুমি জানো, এটার উপর ফোকাস করবা। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে গেছি। জেসিকা রয় উত্তর দিচ্ছে 7 বি। সো 8 নাম্বার প্রশ্নটা তোমরা পরে দেখতে পারো কি হইতে পারে। কি লেখছে এখানে লেখছে যে দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে সমান হয়। কি সমান হয়? দুটা চার্জিত বস্তুর মধ্যে কখন তড়িৎ প্রবাহ চলে এইটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা আমারে বলবা। ধর এই একটা চার্জিত গোলক, এই একটা চার্জিত গোলক, ঠিক আছে, দুইটা চার্জিত গোলকের মধ্যে আদান প্রবাহিত হইতে পারে। কখন আদান প্রবাহিত হইতে পারে? যখন এই দুলকটারে ধর আমরা তার দ্বারা যুক্ত করলাম, এই দুইটা গোলকের মধ্যে বিভবের পার্থক্য থাকবে, একটার বিভব বেশি হবে, একটার বিভব কম হবে, তখনই আদান প্রবাহিত হবে। এবং আদানের ক্ষেত্রে আমি যদি বলি ধনাত্মক আদান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, আমার মনে আমার প্রত্যেকটা পোলাপাইন জানো, ধনাত্মক আদান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, আমারে কেউ কি বলতে পারবা ঋণাত্মক আদান কোন দিকে প্রবাহিত হয়? ঋণাত্মক আদান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। যেহেতু এখানে আমার কি বাড়ি করতে বলছে বলো, এখানে আমার বাড়ি করতে বলছে যে আদান প্রবাহিত হবে কতক্ষণ পর্যন্ত? আদান ততক্ষণ পর্যন্তই প্রবাহিত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান হয়। অর্থাৎ আদান প্রবাহিত হওয়ার শর্ত হচ্ছে তাদের বিভবের পার্থক্য থাকতে হবে। ধরে নিলাম V1টা বড়। সো ধনাত্মক আদানের কথা যদি বলি, পজিটিভ আদানের কথা যদি বলি, সো বাই পজিটিভ আদান বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়, বেশি বিভবের থেকে কম বিভবের দিকে যায়। সো ধরো এটা আদান হচ্ছে Q1, এটা আদান ধরো অলমোস্ট Q2, এখানে এই পর্যন্ত আছে। সো ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এটা ধরো নেগেটিভ আদান, পজিটিভ আদানও ধরতে হবে, পজিটিভ যদি বিকর্ষণ করবে। সো এখানে ব্যাপারটা কি দাঁড়াইলো দেখো, এখানে ধরলাম Q পরিমাণ আদান Q1 থেকে Q2-তে যায়। আমরা আরেকটু কনসেপ্ট ডিটেলস কনসেপ্ট নিয়ে আলোচনা করি। ধরো Q1 থেকে যদি Q আদান চলে যায় তাহলে এখানে থাকে কত? Q1 মাইনাস Q। ঠিক আছে, এখান থেকে Q1 কিন্তু এখানে প্রবেশ করতেছে, যেহেতু প্রবেশ করতেছে তুমি কি পাবে? এখানে আদানটা বাড়বে। সো আদানটা বাড়লে কি হবে? Q2 প্লাস Q। এই আদান কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে? Q পরিমাণ আদান কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান হয়। অর্থাৎ V1 ইজ ইকুয়াল V2। ঠিক আছে, আমরা 9-10-এ এরকম একটা প্রশ্ন পড়ছিলাম, আমি জানি না মনে আছে কিনা তোমাদের। এটা হচ্ছে যে দুইটা নল, এটা চিকন নল আর এটা হচ্ছে মোটা নল, এরকম একটা জায়গা ছিল। ঠিক আছে, তো এখন চিকন নলের উচ্চতা বেশি আর মোটা নলের পানির উচ্চতাটা কম। সো চিকন নলের পানি উচ্চতা বেশি, মোটা নলের পানি উচ্চতা কম, তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? পানি কি মোটা নল বলে মোটা নল থেকে চিকন নলে যাবে? না, এখানে দেখতে হবে কার বিভব বেশি, কার উচ্চতাটা বেশি। এখানে দেখো উচ্চতা মোটা নলের চাইতে কার বেশি বলো তো? চিকন নলের বেশি। সো এখানে চিকন নল থেকে পানিগুলা মোটা নলের দিকে যাবে। এখন কতটুকু পর্যন্ত যাবে? সব কি চলে যাবে নাকি? না, যতক্ষণ না পর্যন্ত তাদের উচ্চতা কি হইতেছে? সমান হইতেছে। যখন উচ্চতাটা সমান হয়ে যাবে, চিকন নলে পানি উচ্চতাটা কমবে, মোটা নলে পানি উচ্চতাটা বাড়বে, যখন সমান হয়ে যাবে তখন আর কোনো পানি প্রবাহিত হবে না।
সো যে কোনো প্রবাহ, এটা আদানের প্রবাহ বলো, পানির প্রবাহ বলো, এখানে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলে যতক্ষণ না পর্যন্ত এদের বিভব সমান থাকে। আশা করি কনসেপ্টটা বুঝছো। বুঝছো কিনা এটা কমেন্ট করে জানাও, দেখি কমেন্টটা করে জানাও যে ব্যাপারটা বুঝছো কিনা। সো আনসারটা হচ্ছে 8 বি। সো 8 বি সবাই উত্তর দিতেছো। জুয়ান উত্তর দিছে সবার আগে, পূজা, শাখাওয়াত, আচল, ঈশা, জেসিকা, সীমান্ত, হৃদাপাল সবাই হচ্ছে 8 বি উত্তর দিছো। অসংখ্য ধন্যবাদ, তোমরা বুঝতেছো, এটা বোঝা যাচ্ছে এটা। ঠিক আছে, 9 উত্তরটা দিতে পারো। এই 9 উত্তরটা কি হইতে পারে? ঠিক আছে, একটু জানাইও আমারে অ্যাজ সন অ্যাজ পসিবল 9 উত্তর কি হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখো চিত্রে এ বি সি ত্রিভুজের এ বি এ সি দেওয়া আছে নাকি? এ বি সি একটা ত্রিভুজ দেখছি আমরা, এ বি সি একটা ত্রিভুজ, ওকে ফাইন। এ বি ইকুয়াল টু এসি, অর্থাৎ এ বি আর এসি সমান 2VD আর এসি ইকুয়াল টু 2VD। ঠিক আছে, এসি কিন্তু 2VD, এবিও 2VD, 2CD। তার মানে ব্যাপারটা দাঁড়াইছে এটা একটা সমবাহু ত্রিভুজই দাঁড়াবে, যেখানে এই যে ডি বিন্দুটা বি আর সি এর মধ্যবিন্দু। সো এখানে মুদ্রা কথা দাঁড়াইলো এ বি বিসি সিডি সমান ডি বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, নাও দেখো কি বলছে। এই জায়গায় বি বিন্দুতে একটা আদান দিছে, বি বিন্দুতে আদান হচ্ছে 2 কুলম মোস্ট প্রবাবলি। ঠিক আছে, এটা একটু টাইপ মিস্টেক আছে, 2 কুলম মোস্ট প্রবাবলি। বি বিন্দুতে আদান +2 কুলম, আচ্ছা দেওয়াই আছে এখানে +2 কুলম। সি বিন্দুতে আদান দেওয়া আছে +4 কুলম। এ আর ডি বিন্দুর বিভব যথাক্রমে বিএ এবং ভিডি। এ বিন্দুর বিভব হচ্ছে বিএ, ডি বিন্দুর বিভব হচ্ছে ভিডি। নিচের কোনটা সঠিক? ঠিক আছে, তানিশা উত্তর দিছে 9 ভি, সীমান্ত উত্তর দিছে 9 ভি। সবাই 9 ভি উত্তর দিয়ে দিতেছো আগে আগে, গুড। তোমরা কনসেপ্টটা তাহলে জানো, বাট 9 এই যে ভিটা কেন হয়েছে এটা বলতে হবে। প্রথমত দেখো, আমরা এ বিন্দুতে বিভব বাড়ি করব দুইটা আদানের জন্য, একটা হচ্ছে বি বিন্দুর আদান, একটা হচ্ছে সি বিন্দুর আদানের জন্য। আচ্ছা, বিভবের সমীকরণ দেখো, একটা বিন্দুতে যখন বিভব বাড়ি করবা, ঠিক আছে, বিভব যখন বাড়ি করবা তাহলে দেখো বি থেকে এ এর বিভব আর সি থেকে এ এর বিভবটা কিন্তু এখানে আদান সমান, দূরত্বগুলো কিন্তু একই থাকবে। আদান কিন্তু ভিন্ন ভিন্ন, বা দূরত্বগুলো একই থাকবে। সো আমরা যদি বিভবের সমীকরণটা যদি দেখি তাহলে কি দাঁড়াবে? দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ এ বাই কি হবে বলতো? এ বি প্লাস এখানে কি দাঁড়াবে বলতো? 1/4 পাই এপসাইলন নট, এখানে কি দাঁড়াবে বলতো? কিউ সি বাই এ সি। এসি আর এবি কিন্তু সমান, দুইটাই হচ্ছে আর একই সমান দূরত্ব, R1 ধরলাম। R1 যদি দূরত্ব হয় তাহলে এই যে বিভবটা দাঁড়াবে 1/4 পাই এপসাইলন নট। এ বিন্দুতে মোট বিভব আমরা বাইর করব, এটা বি বিন্দুর জন্য, এটা সি বিন্দুর জন্য। 1/4 পাই এপসাইলন নট ইন্টু 1/r ইন্টু কি হবে ধরো কিউভি প্লাস কি বলতো? কিউসি। ঠিক আছে, সো এখানে দেখো R1 আমরা একটা দূরত্ব পাইলাম R1। সো বি এর সাথে আর এখানে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তুমি যদি ডি বিন্দুতে বিভব বাড়ি করতে চাও, তুমি সেম এস কিন্তু বিভব পাবা। আমার কথাগুলো কি বুঝতেছো কিনা আমি জানি না। এতে কয়টা বিভব পাবা? দুইটা, একটা বি বিন্দুর জন্য, একটা সি বিন্দুর জন্য। তুমি যদি বিভবের সমীকরণগুলো দেখো যে 1/4 পাই এপসাইলন নট কিউ এ বাই আর, কিউ বাই আর, এখানে হবে কি কিউ বাই আর। দুইটা আর কিন্তু একই, এ বি আর এসি কিন্তু সমান। তো এ বি আর এসি যদি সমান হয়, আমরা কমন নিলে 1/4 পাই এপসাইলন নট কমন পাবো, এখান থেকে আরও কিন্তু আমরা কমন পাবো। তাহলে থাকবে কি কিউবি প্লাস কিউসি। সো এখানে দেখো আর এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তুমি যদি ডি বিন্দুতে বিভব বাই করো, এটাও কিন্তু সেম এস, যোগ করলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু 1/r2 দাঁড়াবে। এখানে কিন্তু দুইটা আদানের যোগফল হবে কিউবি প্লাস কিউসি। সো এখানে দেখো বিভবটা আসলে ডিপেন্ড করতেছে দূরত্বের উপর, যেটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। সো এখানে কোন বিভবটা বেশি হবে এটা ডিপেন্ড করতেছে সমীকরণ অনুসারে দূরত্বের উপর। যদি দূরত্ব কম হয় বিভব বেশি, যদি দূরত্ব বেশি হয় বিভবটা কম। সো এখানে দেখো এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু বেশি। সো যেহেতু এই বিন্দুর দূরত্বটা বেশি, ঠিক আছে, সো এই বিন্দুর দূরত্বটা কিন্তু বেশি, আর দূরত্ব কিন্তু 2 গুণ বেশি। যেহেতু 2 গুণ বেশি হয়, এ বিন্দুর দূরত্ব 2 গুণ বেশি হয়, 2 গুণ বেশি না? দেখো তো
বিডি এসি, এখানে কিন্তু বললো এসি হচ্ছে 2 VD, এসি হচ্ছে 2 CD। সো এখানে কিন্তু এবি হচ্ছে বিডি এর দ্বিগুণ বেশি হবে। সো যেহেতু দ্বিগুণ বেশি হবে, সো আমরা দেখতে পাইলাম এখানে হচ্ছে 2R হবে। আপনি যদি ভাগ করেন দুইটা, ধরেন এখানে আপনি ভাগ করবেন, আমি একটু মুছে ফেলি যেহেতু একটু বোর্ড ভরে গেছে, এই জায়গাটা মুছে একটু বাকি জায়গাটা এখানে করি। সো এখানে দেখেন আমরা যদি ভাগ করি BD/VA করি, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আর এর যে দূরত্বটা এটা থাকবে উপরে, আর ডি বিন্দুর যে দূরত্বটা এটা থাকবে নিচে, ঠিক আছে। এটা পাইলাম আমরা। আজকে ক্লাসেও কিন্তু এই আমার কেবলটা প্রবলেম করছে, যাক একটু প্রবলেম করতেছে কেবলটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট ডে এর মধ্যে আশা করি চেঞ্জ করে ফেলবো। সো এখানে দেখো BD/VA যদি থাকে R1 = R ধরলাম, R1 ধরলাম, আর R2 হচ্ছে কত দাঁড়াবে, এটা হচ্ছে অর্ধেক, R1 এর অর্ধেক, বা এটা যদি R2 ধরি, R1 দাঁড়াবে R2 এর দ্বিগুণ, আর R2 কাটা, তাহলে BD হচ্ছে 2VA, ঠিক আছে। ডি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের কি দাঁড়াইলো দ্বিগুণ। কোন একটা অপশন কি আছে ডি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের দ্বিগুণ? না, এটা কিন্তু অপশন নাই। এটা একটু কনফিউশন তৈরি করছিল। এটা কিন্তু বিডি ইকুয়াল টু 2VA হবে। সো এই অপশনটা মোটে হচ্ছে না। সো বিএ এবং বিডির বিভবও সমান হবে না, তার কারণ এটা দূরত্বগুলো সমান না। সো এখানে এ বিন্দুর বিভবটা বেশি, যেহেতু এটা দূরত্ব বেশি, বিভব কম। ডি বিন্দুর দূরত্ব কম, সো বিভবটা কি হবে বেশি। সো এখানে খ নাম্বারটা সঠিক, ডি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের চাইতে বেশি। আমি জানি না খুব ভালোভাবে বুঝাইতে পারছি কিনা, আমার মনে হয় এটা আরেকটু বললে তোমরা আরেকটু প্রপারলি বুঝতা। সো আমি যদি আবারও বলি যে এখানে বিভবের সমীকরণটা যদি দেখো 1/4πε0, হ্যাঁ, Q/R, দুইটা বিভব যদি যোগ করো, দুইটা আদানগুলো যোগ হবে কিন্তু, ঠিক আছে। এখানে থাকবে নির্ভর করবে দূরত্বের উপর। দুইটা ক্ষেত্রেই দেখো আদানের যোগফল হচ্ছে 2 আর 4 যোগ করলে 6, এখানেও 2 আর 4 যোগ করলে কত দাঁড়াইলো 6, এ বিন্দুর বিভব, আরটা কি দাঁড়াইলো ডি বিন্দুর বিভব। তো সবগুলা ভ্যালু কিন্তু একই, কিন্তু ভিন্নটা হচ্ছে দূরত্ব। R1 R2 এর দ্বিগুণ, R1 R2 এর দ্বিগুণ। সো R1 আর R2 এখানে দূরত্বটা ভিন্ন। সো বিভব চেঞ্জ হওয়ার কারণ একমাত্র দাঁড়াবে দূরত্ব। সো বিভবের সাথে দূরত্বের যদি সম্পর্ক করি, বিভবটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে দূরত্ব কম এখানে বিভবটা কি দাঁড়াবে বেশি, যেখানে দূরত্ব কম এখানে বিভবটা বেশি। ডি বিন্দুর দূরত্বটা কম, তাহলে তার বিভবটা বেশি হবে। এ বিন্দুর দূরত্বটা বেশি, তাহলে তার বিভবটা কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ফাইন। তাহলে আমার অপশন বি সঠিক, ফাইন। এইটা হইতেছে কিনা কেমনে বুঝবো? সো আমি তাহলে দুইটা বিভব ভাগ করি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, BD/VA, এ বিন্দুর বিভব দূরত্ব হবে উপরে, ডি বিন্দুর দূরত্ব হবে নিচে। সো এ বিন্দুর যে দূরত্বটা দেখো, এবি যে এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটা কিন্তু R2 এর দ্বিগুণ। প্রশ্নে বলে দেওয়া কিন্তু এসি বা এবি হচ্ছে BD এর দ্বিগুণ। সো R2 এর যেহেতু দ্বিগুণ হয়েছে, দেখো R2 যদি কাটা যায় এখানে, সো আমরা এখানে 2 পাবো। সো BD = 2VA, নট BA = 2VD। সো এটা হইতেছে না, অপশন হচ্ছে বি সঠিক। আশা করি এটা বুঝছো, একটু জানাবে এটা বুঝছো কিনা। সামান্য ব্লিঙ্কিং এর জন্য অসংখ্য সরি বলেও কাজ হবে না, আজকে কিছু করার নেই, এটা টেকনিক্যাল ইরর। সো এটা আসলে কেবল পাল্টাইতে হবে। সো তারপরও ক্লাস নিয়ে নিচ্ছি, যেহেতু প্রবলেম আছে। ইনশাল্লাহ এগুলো নেক্সট ক্লাসে এই প্রবলেমটা থাকবে না, ঠিক আছে, কোনো কিছুই থাকবে না, সব কিছু একদিন স্মুথ হয়ে যাবে। সো চিল বয়। 10 নাম্বার দেখি এইটা সমাধান করার মতো কনসেপ্ট আপনাদের আছে কিনা। চিত্রে বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে বিভব শূন্য হবে? চিত্রে বর্গক্ষেত্রে ডি বিন্দুতে, বর্গক্ষেত্রের কোন বিন্দুতে? বর্গক্ষেত্রের ডি বিন্দুতে, ঠিক আছে, এই যে ডি বিন্দুটা। সো ডি বিন্দুতে কত, একটা কোয়েশ্চেনও দিয়ে রাখছে, এই আদানটা আমরা জানি না, ঠিক আছে, ডি বিন্দুতে। ওকে ফাইন, ডি বিন্দুতে আদান কত হইলে কেন্দ্রে বিভব শূন্য? সো এটার কনসেপ্ট জানো কিনা? যদি এটার কনসেপ্টটা সমাধান করতে গেলে একটা শর্টকাট দাঁড়ায়, যে শর্টকাটটা দিয়ে আমরা পরবর্তীতে এটা সলভ করব, ঠিক আছে। এটা যদি আমরা সলভ করতে যাই, বসপুলা পাই না, আমরা যেটা পাবো এখানে দেখো, এই যে কেন্দ্র ধরলাম হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু, কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু। এখন ব্যাপারটা হচ্ছে এই কেন্দ্রে টোটাল কয়টা বিভব কাজ করবে? সো অলরেডি 9-এর উত্তর দিছে, 10-এর উত্তর দিতেছে পোলাপাইন। সো এখানে দেখো কেন্দ্রে বিভব হইতে পারে, এখানে ভাই 4টা আদান আছে, যেহেতু 4টা এ বি সি ডি 4টা বিন্দুতে আদান আছে, ডিতে আদান কত এটাই নির্ণয় করার ইস্যু।
সো 4টা বিন্দুতে আদান থাকলে কেন্দ্রে বিভব কাজ করবে 4টা, বিভব কাজ করবে 4টা কিন্তু দূরত্ব আবার সমান, এ ও বি ও সি ও ডি ও প্রত্যেকটা দূরত্ব এখানে কিন্তু সমান। তো এখানে কি দাঁড়াবে দেখো 1/4πε0, ঠিক আছে 1/4πε0 কিউ বাই আর না, আর কিন্তু যেহেতু আগের অঙ্কটা করছি সিমিলার টাইপের ব্যাপারটা বুঝতে পারবা। আর এখানে সব ক্ষেত্রে সমান, সবগুলা দূরত্বের আর সমান, আর অলরেডি কমন যাবে। সো ভিন্ন কি থাকবে বলতো, ভিন্ন থাকবে আমার এ বিন্দুর আদান, বি বিন্দুর আদান, সি বিন্দুর আদান, ডি বিন্দুর আদান। সো আমার যদি 4টা বিভবের সমীকরণ থেকে আমরা কমন নিতে যাই, একই রকম রাশিগুলো আমরা কি পাবো দেখো 1/4πε0 আর 1/r, এই জায়গাটা হচ্ছে আমার কমন যায়। সো কমন গেলে বাকি জায়গাগুলো আমরা কি পাইবো, আদান, আদানগুলো ভিন্ন প্রত্যেকটা বিন্দু। সো এটা দিলাম কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি, 4টা বিন্দুর আদান। নাও দেখো বলছে কিন্তু কেন্দ্রে বিভব শূন্য, তাহলে কেন্দ্রে যদি বিভব শূন্য হয়, সো আমরা এখানে দেখো 1/4πε0 আর একসাথে গুণ করে লিখে দিই কিউ এ কিউ ভি কিউ সি কিউ ডি। সো কেন্দ্রে বিভব যখন শূন্য হবে, দেখো ডান দিকটা বাম দিকটা শূন্য, সো আড়াআড়ি গুণ করলে আমরা এটার গুণফলও কিন্তু শূন্য পাবো। সো যেহেতু আড়াআড়ি গুণ করলে গুণফলও শূন্য পাবো, সো এটা আমরা কি পাবো কিউ এ কিউ ভি কিউ সি কিউ ডি, ঠিক আছে। তার মানে দাঁড়াও এটা একটা শর্টকাট হয়ে দাঁড়াইলো, কিন্তু তোমরা এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো, যদি একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হয়, তাহলে তাদের আদানগুলার যোগফল কি হবে, শূন্য হবে, আদানের যোগফলটাও শূন্য হবে। আবার এইভাবে বলা যায়, ধরো বর্গক্ষেত্র না ত্রিভুজই বলো, ত্রিভুজের মধ্যবিন্দুতে মধ্যমাতে আমার কি বাড়ি করতে বললো, মধ্যবিন্দুতে বর্গকেন্দ্র যেখানে থাকে এই জায়গায় হচ্ছে কি বাড়ি করতে বললো, তোমার হচ্ছে বিভব শূন্য বললো। তাহলে যে কোনো একটা কর্নারে তোমার আদান কত, তো 3টা বা 4টা যে কোনো আদানের জন্য যদি একটা বিন্দুতে যেখানে দূরত্বগুলো সেম থাকবে, ডেফিনেটলি দূরত্বগুলো কি থাকবে, সেম থাকবে, আর কেন্দ্রে বিভব শূন্য এটা যদি বলে, সেক্ষেত্রে ওই আদানগুলোর যোগফল কি হইতে হবে, শূন্য হবে। সো এই শর্টকাট দিয়েও আলোচনা করতে পারবা। সো আদান এখানে কয়টা আছে, 4টা দেখো। সো আমার বাই করতে হবে এখানে কিউ ডি, কিউ ডি ইকুয়াল টু মাইনাস কিউ এ মাইনাস কিউ ভি মাইনাস কি দাঁড়াবে কিউ সি। তাহলে এ বিন্দুর আদান কত, এ বিন্দুর আদান হচ্ছে 10, বি বিন্দুর আদান হচ্ছে 15, সি বিন্দুর আদান হচ্ছে 12, -12 মাইনাস মাইনাস প্লাস, তো কত দাঁড়ায় দেখো 13 -13। সো আমরা যে আদানটা পাইলাম এই আদানটা হচ্ছে -13 কুলম, ঠিক আছে, -13 কুলম। সো আনসার হচ্ছে বি, 10-এর বি। কারা কারা উত্তর দিছে 10-এর বি? 10-এর বি উত্তর দিছে আমার এখানে প্রথম উত্তরটা পাইছি সুমাইয়ার, তারপরে জুয়ানের উত্তর পাইছি, ইশারানের উত্তর পাইছি, আচলের উত্তর পাইছি, ইফাতের উত্তর পাইছি, শাওনের উত্তর পাইছি, তারপর হচ্ছে সীমান্তর উত্তর পাইছি। তো সকলে উত্তর দিছে 10-এর বি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 11 নম্বর, আমরা আজকে খুব বেশি আগাবো না যেহেতু আমাদের একটু টেকনিক্যাল এরর আছে। প্রথম তো একটু প্রবলেম আসবে, প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করব, দেন এগুলো রেকটিফাই করব, ঠিক আছে। প্যারা নিয়েন না, আমার অন্তত ওই ধৈর্যটা আছে যে কোনো একটা জিনিস যখন অ্যাচিভ করতে চাই তখন যতক্ষণ না পর্যন্ত এটা প্রাইম কোয়ালিটি আসে ততক্ষণ পর্যন্ত লেগে থাকা। হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, আমরা শুরু থেকেই একদম ব্লাস্ট হয়ে যেতে পারবো না, কেউই শুরুতে একদম ব্লাস্ট হয়ে যায় না, ঠিক আছে, একদম সেই অবস্থায় চলে যেতে পারে না। সো এটার জন্য আসলে লাগা থাকতে হয়। কিছু কিছু প্রবলেম থাকে, কিছু কিছু প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ওইগুলা কিভাবে তুমি পরিবর্তন করবা, কিভাবে এটার একটা অবস্থায় নিয়ে আসবে, এগুলো নিয়ে ভাবতে হয়, ঠিক আছে। লাইফটা এরকম, লাইফে কোনো কিছুই তোমার শুরুতে একদম ঝাঁকানাকা সব হয়ে যাবে না, তুমি ঝাঁকানাকা করবা, তোমার করা লাগবে। তুমি শুরুতে একটা ভাঙাচোরা একটা বাসভবন পাবা, ভাঙাচোরা গাড়ি পাবা, তোমার কি করতে হবে, ওই গাড়িটারে তোমার মেরামত করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা তোমার এই ভাঙা গাড়ি মেরামত করতে হয়। কথা কি বুঝছো? এটা পড়াশোনায় বলো বা লাইফের যে কোনো স্টেজ বলো, প্রত্যেকটা স্টেজে কিন্তু ওই ভাঙা গাড়ি থাকে। এই ভাঙা গাড়িটারই কিন্তু শুরু থেকে ঘষা মজা করে 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 দেন ডেভেলপ করতে হয়, ঠিক আছে। সো
আমরা ভাঙা গাড়িতে আসি, তার মানে এই না যে অলওয়েজ ভাঙা গাড়িতে থাকবো। হ্যাঁ, আমরা এটা মেরামত করব, ডে বাই ডে ডেভেলপ করব। টেকনিক্যাল ইস্যু থাকলে ওইটা আমরা হচ্ছে যে কোনো ইস্যু যদি অ্যারাইজ হয় এটা আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? সো এই প্রশ্নটা সমাধান করার পর আজকের লাইভটা আমি এখানে সমাপ্ত করে দিব, কিন্তু পরবর্তী লাইভটা আশা করি আরও স্মুথলি এবং আরও একটা লম্বা সময় নিয়ে করতে পারবো, যদি তোমরা পাশে থাকো, ঠিক আছে? তো পাশে থাকলে পাশে পাবা, কন্ডিশনগুলো হচ্ছে এরকম। সো বসপুলাবাইন এইটা করার চেষ্টা করেন। চার্জিত ফাঁপাগুলোকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের পরিবর্তন কোন লেখচিত্র প্রযোজ্য? চার্জিত ফাঁপাগুলোকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে, চার্জিত ফাঁপাগুলোকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে, ঠিক আছে, বিভবের পরিবর্তন কোন লেখচিত্র দ্বারা প্রয়োগ করা যায়? অলরেডি আমি উত্তর পাইয়াও গেছি পুলাবাইন, জোস পুলাবাইন অলরেডি উত্তর দিয়ে দিছে, থ্যাংক ইউ। সো আমি একটু কনসেপচুয়ালি আগাই। ধরো এটা চার্জিত ফাঁপা গোলক, ঠিক আছে, এটা আমরা গোলক নিয়ে আলোচনা করলাম। এখানে কেন্দ্র থেকে আমরা তার বিভব নিয়ে আলোচনা করব। সো তুমি যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা শুরু করো, প্রথমে যেটা পাবা বস, এটা হচ্ছে বাই বিভবের ক্ষেত্রে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ফাঁপা গোলকের বিভবের কোনো পরিবর্তন হয় না, এটা তো জানো তাই না? গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হয় না। বিভব আছে, বিভব কিন্তু শূন্য না। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত প্রাবল্য শূন্য। আমরা যদি প্রাবল্যের গ্রাফ আঁকি, একই সাথে দেখো প্রাবল্যের গ্রাফ আঁকি, এটা আঁকলাম বিভবের গ্রাফ, এটা হচ্ছে আঁকি প্রাবল্যের গ্রাফ, তাহলে কি দাঁড়াবে? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত তুমি কিন্তু এখানে কোনো প্রাবল্য পাবা না, এখানে প্রাবল্যটা কি বলো তো? শূন্য। কিন্তু বিভবের ক্ষেত্রে দেখো কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত তুমি বিভব পাবা। কেন পাবা? কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব থাকে। এখানে গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, এখানে বিভবটা সমান থাকে, তার কারণ হচ্ছে কেন্দ্রের প্রাবল্য শূন্য। এটা অনেক সময় খ নাম্বার আনসার করতে বলে। তুমি এখানে দেখো ভি ইকুয়াল টু কি দাঁড়াইলে, দেখো তো ভি ইকুয়াল টু ই ইন্টু কি বলতো আর, ইন্টু আর, বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক। যদি ই জিরো হয়, বি তো বিভব পার্থক্য, ধরো বিভব পার্থক্য কি? কেন্দ্রের বিভব আর পৃষ্ঠের বিভব। সো ধরো ভি এ মাইনাস কি বলতো ভিও, ঠিক আছে? ই কিন্তু জিরো, তাহলে এই বিভব পার্থক্যটা কি আসবে? দেখো তো জিরো আসবে, ঠিক আছে? যেহেতু ইটা জিরো আসে, কেন্দ্রের অভ্যন্তরে কোনো আদান থাকে না, আমরা কাল্পনিক আদান ধরে নেই, কিন্তু প্রকৃতপক্ষে কোনো আদান নাই, কোনো বল রেখা পাওয়া যায় না অভ্যন্তরে। প্রকৃত বল রেখা না পাওয়ার যার কারণে কেন্দ্রের বিভবটা প্রাবল্য শূন্য হয়, আর কেন্দ্রে বা অভ্যন্তরে প্রাবল্য শূন্য হওয়ার কারণে দেখো তো পৃষ্ঠের বিভব আর অভ্যন্তরের বিভব কি থাকতেছে? সমান থাকতেছে। সো এটা কনসেপ্টটাও জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় অনুধাবনে এই প্রশ্নটা সমাধান করতে বলে। সো অভ্যন্তরে প্রাবল্য শূন্য হওয়ার কারণে বিভব সমান হয়। সো দেখো অভ্যন্তরে তুমি কিন্তু বিভবের রেখা পাবা, কিন্তু প্রাবল্যে কোনো রেখা পাবা না। কিন্তু যত বাইরে যাবা তত কি দাঁড়াবে? বিভব কিন্তু দূরত্বের ব্যস্তানুপাতিক। সো এখানে ব্যস্তানুপাতিক হারে কমবে। আর প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানেও কি বলতো ব্যস্তানুপাতিক করে, যদিও আরো বেশি পরিবর্তন হবে, বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? সো এইভাবে আমরা বিভব আর প্রাবল্য রিলেটেড প্রশ্নগুলো সলভ করতে পারি। সো এই পর্যন্ত 11টা যে প্রশ্ন সলভ করলাম, ডিফারেন্ট আমরা হচ্ছে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এর পরবর্তী ক্লাসে আরো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু ব্লিঙ্কিং এর কারণে আসলে এটা আছে এসডিএমএ কেবলের প্রবলেম, কেবল কানেকশনটা হয়তো লুজ হয়ে গেছে, এটা নিয়ে একটু কাজ করব। বাট সবকিছু ঠিক হয়ে যাবে, সাথে থাকেন, আমরা একসাথেই শাইন করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসের রিভিউ ডেফিনেটলি জানাবেন, ডেফিনেটলি আপনাদের ক্লাসে যারাই ক্লাস করছেন ক্লাসের রিভিউ জানাবেন। কোনো জায়গায় ইমপ্রুভ করার প্রয়োজন পড়লে ওই জায়গাটা সাজেস্ট করবেন। আর আমাদের ডে বাই ডে কী হইতেছে, সো আমাদের এই যে এইভাবে প্রেজেন্টেশন করাটা, স্লাইড প্রেজেন্টেশন করাটা, যেটা হচ্ছে বড় বড় অনলাইন প্ল্যাটফর্মগুলো করে, তো এদের থেকে আমি ইন্সপায়ার্ড আসলে। সো এই পরিশ্রমটা এদের থেকে আমি পাই সো এটা কেমন হইতেছে আলটিমেটলি সবাই জানায়েন, ঠিক আছে? সবারই কমেন্ট দেখতে চাই যে কি হইতেছে, এটা একটু জানাবেন, তাহলে আমি আর একটু ইন্সপায়ার্ড হব। আমার কোনো কিছু যদি লেকিংস থাকে ওইটা নিয়ে আমি কাজ করার সুযোগ পাবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বহুত জ্ঞান করছি, কানের পর্দা ফাইটার গেছে, একটু কানে ফানি দেন। ঠিক আছে।